ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিওডির রাজপথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি তিনি চীন সফর থেকে এসেছেন, যা এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। শুরুতেই জানতে চাইব, চীন সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে এবং যারা ছাত্র জনতা ছিল তাদের প্রতিনিধি, একই সাথে সেখানে শিক্ষক সমাজের প্রতিনিধি, সাংবাদিক সমাজের প্রতিনিধি, অর্থাৎ ওভারঅল বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের সবাইকে চীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমিও সেখানে গিয়েছি এবং আমার কাছে চীনকে রাষ্ট্র হিসেবে খুবই ভালো লেগেছে। তাদের উন্নতি, তাদের জনগণের আন্তরিকতা এবং একই সাথে চীনের যে রাষ্ট্র ব্যবস্থা সেটি অত্যন্ত চমৎকার। বাংলাদেশকে যদি আমরা চীনা মডেলে সাজাতে পারি, পুরোপুরি না, কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটি হলো গণতান্ত্রিক আর চীনের রাষ্ট্র ব্যবস্থা সমাজতান্ত্রিক। তো সেক্ষেত্রে তাদের যে উন্নয়নের মডেল এবং একই সাথে তাদের জনগণের যে আন্তরিকতা, মানুষের সাথে তাদের যে সম্পর্ক, উন্নয়নের সক্ষমতা, সেই জায়গাগুলোতে আমরা চীনকে ফলো করতে পারি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সংস্কার নাকি নির্বাচন, কোনটা আপনারা আগে চান এবং কেন চান? গণ অধিকার পরিষদ একটি আন্দোলন সংগ্রামের দল হিসেবে আমরা 2018 সাল থেকে এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি। একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু এই সরকার তো আসলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের বিপ্লব পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমাদের বিপ্লব তখনই শেষ হবে যখন আমরা এই রাষ্ট্রকে সাজাতে পারবো, গোছাতে পারবো, আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, পুলিশের পরিবর্তন, পুলিশের ভিতরে সংস্কার করা এবং অন্যান্য বাহিনীতে সংস্কার করা। সর্বোপরি বাংলাদেশ, আমেরিকা, ইউরোপে যে ধরনের আপনার গণতন্ত্র বলেন, ন্যায় বিচার বলেন, সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই অভ্যুত্থানের সফলতা আমরা ভোগ করতে পারবো। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কী ধরনের পরিবর্তন আনতে চায়? গণ অধিকার পরিষদ এই রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে চাই। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। 71-এর পরে যে ধরনের বাংলাদেশ এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি, সেই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু জনগণের কল্যাণে কাজ করতে পারেনি এবং যারা শাসক হয়ে এসেছিল তারা জনগণকে শোষণ করেছে। 24 একটি বিপ্লব হয়েছে, সুতরাং এই বিপ্লব আমাদেরকে দীক্ষা দিয়েছে যে নতুনভাবে রাষ্ট্রকে সাজাতে হবে। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। দেখেন, আমরা এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম। আমরা বলেছিলাম যত সময় লাগে আপনারা কাজ করেন, রাষ্ট্র সংস্কার করেন। কিন্তু এই সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বললেন যে এখনও তো রাষ্ট্র সংস্কার শুরুই করি নাই। আসলে রাষ্ট্র সংস্কার তো এই অযোগ্য, অদক্ষ উপদেষ্টা পরিষদের মাধ্যমে সম্ভবপর নয়। তাদের রাষ্ট্র পরিচালনার কোনো ধরনের দক্ষতা নাই এবং একই সাথে পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের পড়াশোনা নাই, তাদের বাস্তবিক অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে আমরা মনে করি অবশ্যই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের বিষয়টি নিয়েও ভাবতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রোড ম্যাপের কথা বলেছি। আনলিমিটেড কোনো কিছু ভালো না। এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে আনলিমিটেডভাবে চলছে। তাদের শেষ কোথায়, তারা কি করতে চায়, তাদের পরিকল্পনা কি, আমরা এখনও পর্যন্ত জানি না। তারা কয়েকটি কমিশন গঠন করেছিল, তারা প্রতিবেদন দিয়েছে। একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন এখনও পর্যন্ত মাত্র একবার মিটিং করেছে এবং দলগুলোর কাছে তাদের যে প্রস্তাবনা সেটি পৌঁছে দিয়েছে। কিন্তু আমার কথা হলো যে দলগুলো তো ইতিমধ্যে আপনাদের কাছে প্রস্তাবনা দিয়েছিল, আপনারা কতটুকু যাচাই বাছাই করে দেখতে পেরেছেন যে দলগুলো ঐক্যমতে এসেছে, সেগুলো তো আমাদেরকে বলতে পারতেন। তো আমার কাছে সামগ্রিক তাদের কাজ দেখে মনে হয়েছে যে তারা আসলে
কালক্ষেপণ করছে। রাষ্ট্র সংস্কার যদি আপনি দ্রুত সময়ের মধ্যে করতে না পারেন, তাহলে রাষ্ট্রে কিন্তু বিশৃঙ্খলা শুরু হবে। গণ অভ্যুত্থানের পরে যে ধরনের বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে জাতীয় সরকার ব্যবস্থা বা সবার অংশীদারিত্বের সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে এই বিশৃঙ্খলা আমরা কোনোভাবেই প্রত্যক্ষ করতাম না। কিন্তু সরকার আসলে আমাদের কথা শোনেনি। যারা বিপ্লবের একদম সামনের সারিতে ছিল, ওই ছাত্র বন্ধুরা, তারাও কিন্তু অনেক রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, অর্থাৎ এই রাষ্ট্র এখন একটি অরক্ষিত রাষ্ট্র হিসেবে সবার সামনে হাজির হয়েছে। এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু এই সরকার আসলে রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি। কারণ কি? কারণ দেখেন, সেখানে শুধুমাত্র এনজিও ব্যক্তিত্ব, আজকাল অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছে যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আর দেখার সুযোগ নাই। এই সরকারের নাম এখন বলছে সবাই গ্রামীণ অধিকার এনজিও সরকার হিসেবে সবাই কিন্তু আখ্যায়িত করছে। কারণ কি? কারণ এইখানে অধিকাংশ এনজিও ব্যক্তিত্ব, বিপ্লবের পরে যেখানে বিপ্লবীদের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, সেখানে আমরা দেখলাম যে তারা এনজিও গ্রাম সরকার গঠন করেছে। এই এনজিও ব্যক্তিত্বরা আমরা দেখেছি তারা কি করেছে, তারা কিন্তু সবসময় নিজেদের উন্নয়নে কাজ করেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। জনগণের সাথে তাদের খুব বেশি সম্পর্ক নাই। সেই জায়গায় এই এনজিও মার্কা সরকার দিয়ে আমার মনে হয় না যে আসলে খুব বেশি সংস্কার তারা করতে পারবে। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, আমার মনে হয় যে আমরা তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি, কিন্তু সেই সময়ের সদ্ব্যবহার তারা করতে পারেনি। যে কারণে আমরা মনে করি অবশ্যই যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে। আগামীতে জনগণের ভোটে যেই ক্ষমতায় আসুক না কেন, তাকে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে বাধ্য করা হবে। আর এই জন্য অন্তত এই সরকারকে রাষ্ট্র সংস্কারের যে চার্টার, সেই চার্টারে কিন্তু সকল দল মতের যে আপনার প্রতিফলন সেটি থাকতে হবে, এবং সেই জন্য আমরা বলছি যে সেই চার্টারে সবাইকে স্বাক্ষর করতে হবে, এবং এই উদ্যোগটি অবশ্যই জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিতে হবে। কিন্তু তারা যেভাবে কাজ করছে, এত অলসভাবে কাজ করছে, এটি আসলে বলা বাহুল্য। এত মানে কি বলবো, আসলে এত সময় তারা পেয়েছে, কিন্তু তারা আসলে সেই সময়টিকে কাজে লাগাচ্ছে না। আমার মনে হয় যে এই উপদেষ্টারা আসলে আরাম পেয়ে বসেছে। তারা এখন বিভিন্নভাবে টাকা পয়সা, কেউ কেউ উপার্জনে ব্যস্ত হয়েছে, কেউ কেউ তদবিরে ব্যস্ত হয়েছে, কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়েছে। এই কাজগুলোর মধ্যে তারা আছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা, রাষ্ট্র সংস্কার করা, আপনার পুলিশের উপরে, অন্যান্য বাহিনীর উপরে কর্তৃত্ব স্থাপন করা, আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, সেই কাজগুলো করতে তারা টোটালি ব্যর্থ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আমরা মনে করি যে এই 7 মাসে যেভাবে সাফল্য অর্জন করা দরকার ছিল, আসলে তারা সেইভাবে সাফল্য অর্জন করতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাদের সাফল্য আছে, যেমন ভারত বিরোধিতার ক্ষেত্রে তাদের সাফল্য আছে, যেমন চটকদার গল্প বলার ক্ষেত্রে তাদের সাফল্য আছে। কিন্তু বাস্তবিকভাবে জনগণের কল্যাণে কাজ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রাখা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, সেই জায়গাগুলোতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই সরকারের উপদেষ্টারাই কিন্তু নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করেছে, যেখানে তাদের দায়িত্ব ছিল একমাত্র রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্রের কল্যাণে কাজ করা। কিন্তু সেখানে তারা গুরুত্ব না দিয়ে তারা কি করেছে, পিছন থেকে একটি নতুন দল গঠনে তারা কিন্তু কাজ করেছে। এবং উপদেষ্টারা কিন্তু আমরা দেখেছি যে নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে। তারা কিন্তু পুরাতন দল বা অন্যান্য দলগুলোকে নিয়ে নিষেধগার করেছে। তারা বলেছে যে অন্যান্যরা যদি ক্ষমতায় আসে, সেই পুরাতন ব্যবস্থা ফিরে আসবে। অর্থাৎ তারা কি করেছে, তারা মূলত নতুন একটি দলের মাধ্যমে আগামীতে তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সেই জন্য যা যা করার তারা মূলত এই 7 মাসে সেই কাজই করেছে। তারা রাষ্ট্র সংস্কারের কোনো কাজ করে নাই। প্রধান উপদেষ্টা নিজে স্বীকার করেছেন যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরু করি নাই। তার মানে কি, তারা যেটি করেছে এই 7 মাসে একটি দল গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছে। দেখেন, ক্ষমতায় থেকে দল গঠন করা সেটি কিন্তু জনগণ ভালোভাবে নেয় না। কারণ কি? কারণ এই বিপ্লবে সবার অংশীদারিত্ব ছিল। এই বিপ্লবে দল মত নির্বিশেষে রাজনীতিকরা বলেন, আপনার সামাজিক কর্মীরা বলেন, আইনজীবীরা বলেন, শিক্ষকরা বলেন, অ্যাক্টিভিস্টরা বলেন, সাংবাদিকরা বলেন, আইনজীবীরা বলেন, সবাই অংশ নিয়েছে।
তো সেক্ষেত্রে সবার মতামতকে উপেক্ষা করে একটি সরকার গঠিত হয়েছে, তারপরেও কিন্তু সেই সরকারকে আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমরা সেই সরকারের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম সেটি কিন্তু আমরা পাইনি, যে কারণে আমরা মনে করি 7 মাসে সরকার 10-এর মধ্যে আসলে সর্বোচ্চ যদি মার্কিং করি, সেক্ষেত্রে আমি মনে করি 7 মাসে তারা আসলে 10-এ মাত্র 3 পেয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা এবং কী ধরনের পদক্ষেপ আসলে বাংলাদেশের রাজনীতিতে সুফল বয়ে আনবে? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে কি বলবো, মানে খুবই বাজে অবস্থা। পুলিশ ফাংশন করছে না, আপনার অন্যান্য বাহিনী ফাংশন করছে না। এখন আমার কথা হলো যে সরকার কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে আসলে উন্নত করছে না, নাকি আসলে তারা পারছে না? আমার কাছে যেটি মনে হচ্ছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে নির্বাচন দেওয়ার মতন সে ধরনের পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। তার মানে সরকার যেহেতু নির্বাচনটা দেরিতে দিতে চায়, আমার কাছে মনে হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবেই এখন আসলে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নয়ন ঘটাচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক নিয়ে আপনাদের মতামত কী? দেখেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের যে অভাব রয়েছে সেটি হলো আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতার ক্ষেত্রে অভাব রয়েছে। আমরা একটি স্বাধীন ভূখণ্ড, সুতরাং আমরা সেই ফার্স্ট রিপাবলিক হয়েছি 71-এ। এখন 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে। এটি কিন্তু কোনো বিপ্লব না। বিপ্লব মানে কি? বিপ্লব মানে আপনার হাতে অস্ত্র থাকবে, আপনি আরেকটি পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আপনি বিজয়ী হবেন। এক্ষেত্রে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু কেউ অস্ত্র হাতে তুলে নেইনি। আমরা অভ্যুত্থান করেছি, রাজপথে নেমেছি, এবং আমরা যখন রাজপথে নামি এবং শেখ হাসিনা হত্যাযজ্ঞ শুরু করে, তখন সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়ায়। একটা পর্যায়ে অন্যান্য বাহিনীর অনেকে আমাদের পাশে এসে দাঁড়ায়, যদিও শেখ হাসিনার পক্ষেই আসলে সংখ্যাটা বেশি ছিল। এবং জাতিসংঘের যে সর্বশেষ বক্তব্য আপনি যদি লক্ষ্য করেন, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেনাবাহিনীকে এই হত্যায় যুক্ত হতে নিষেধ করেছিলাম। তার মানে কি? তার মানে আন্তর্জাতিক কমিউনিটির ভূমিকা ছিল। তার মানে এটিকে আপনি কোনোভাবেই বিপ্লব বলতে পারেন না। এটি একটি গণ অভ্যুত্থান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হাসিনার বিরুদ্ধে সবাই লাল কার্ড দেখিয়েছে। তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড রিপাবলিক দাবি করছেন, ভালো কথা। যখন আপনি শপথ গ্রহণ করলেন তখন আপনি কেন ভুলে গিয়েছিলেন? তখন যদি আপনি বলতেন যে এই সংবিধান আমি বাতিল করে ফেললাম, এই সংবিধান আর চলবে না, তখন যদি আপনি বলতেন যে আমি বিপ্লবী সরকার গঠন করলাম, এই সরকার আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, নতুন রিপাবলিক হিসেবে আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন তো আপনি সেগুলো করেননি। অর্থাৎ আপনি কিন্তু যখন যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন। আপনি ব্যর্থ হওয়ার পরে আপনার 6 মাস 7 মাস পরে মনে হয়েছে আমি তো ভুল করে ফেলেছি, এখন ভুলের খেসারত দিতে হবে। দেখেন, এখন কিন্তু সেটি পারবে না। এখন আর যদি তারা মনে করে যে সংবিধান বাতিল, সেকেন্ড রিপাবলিক, তো আমার মনে হয় এখন আর সেটি সম্ভবপর নয়। সেই সময় কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। এক্ষেত্রে আমি মনে করি যে সকল দল মত তাদেরকে নিয়ে বসা, আলোচনা করা, সবাই যা চায় সেই লক্ষ্যে আসলে অগ্রসর হওয়া। এই মুহূর্তে সবাই চায় যে সংবিধানের সংস্কার। এখন যেখানে যেখানে সংবিধানের সমস্যা আছে সেই সমস্যা আপনি সমাধান করেন। সংবিধানের যে অংশ খারাপ সেটাকে আপনি কেটে ফেলিয়ে দেন, ভালো অংশ তো বাদ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আসলে কালক্ষেপণ করার জন্য নানান ধরনের নতুন নতুন বয়ান, নতুন নতুন কল্পনা জল্পনা তৈরি করা হচ্ছে, এবং পাবলিককে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন বক্তব্য সামনে হাজির করা হচ্ছে। এই মুহূর্তে আসলে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটানো এবং সকল দলের সাথে বসে তাদের রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটি তৈরি করা এবং তাদের রোডম্যাপ প্রকাশ করা এবং তারা নির্বাচনের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেওয়া। প্রধান উপদেষ্টা এখনও পর্যন্ত তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। তিনি বলছেন যে নির্বাচন হতে পারে ডিসেম্বরে, হতে পারে মার্চে। এই ধরনের বক্তব্য রাষ্ট্রের প্রধান তিনি দিতে পারেন না। নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অবশ্যই নির্বাচন কমিশনকেই দেওয়া উচিত। উপদেষ্টারা যদি এইভাবে একের পর এক কথা বলতে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আমি মনে করি এই উপদেষ্টারা নানান ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত এই নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করছে। তো সেক্ষেত্রে আমার সন্দেহ লাগছে যে নির্বাচন কমিশন আগামীতে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা। এবং ইতিমধ্যে কিন্তু এই সরকার তার স্বাধীনতা পুরোপুরি হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটায় এখন ঘাটতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এখন কিন্তু দাবি উঠেছে যে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আর একটি নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার। এই দাবি এখন মানুষ কেন করলো? কারণ উপদেষ্টারা তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দলকে আশীর্বাদ জানানো, এই ধরনের খেলায় তারা মগ্ন হয়েছিল।
এই জন্যই কিন্তু এখন নিরপেক্ষ সরকারের দাবি উঠেছে এবং আমি মনে করি জনগণের এই দাবি যৌক্তিক। কেন? কারণ হলো আমরা হাসিনার আমলে বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কোনোভাবেই আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তো সেক্ষেত্রে যেহেতু এই উপদেষ্টারা নতুন দলকে আশীর্বাদ জানাচ্ছে, শুভকামনা জানাচ্ছে এবং মনে হচ্ছে যে এই নতুন দলের সরকার, অর্থাৎ এই নতুন দলের সরকার ক্ষমতায় থেকে কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই স্বাধীন নির্বাচন বা একটি ফেয়ার নির্বাচন আসলে প্রত্যাশা করা এখন কিন্তু খুব দুরূহ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এই দাবি খুবই জনপ্রিয় হয়ে উঠছে ডে বাই ডে, যে নিরপেক্ষ সরকার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কতটুকু ঐক্য লক্ষ্য করা যাচ্ছে? ঐক্য তো এখন জিরো, ঐক্য নাই। কারণ যখন আপনি ঐক্য ধরে না রেখে আপনি দল গঠনটায় বেশি মনোযোগ দিয়েছেন, তখন কিন্তু ঐক্য বিনষ্ট হয়ে গেছে। কারণ আপনার বক্তব্য ছিল ঐক্যের পক্ষ না, আপনার বক্তব্য ছিল অন্য দলকে ঘায়েল করা, এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। তার মানে কি? তার মানে আপনি ক্ষমতায় যেতে চান, বাকিদেরকে আপনি ডিলেজিটিমেট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে এই ঐক্য বিনষ্টের ক্ষেত্রে এই সরকারকেই বেশি দায় নিতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে দায় নিতে হবে। এই মুহূর্তে কোনো ঐক্য আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং ঐক্য বিনষ্টের দায় আমি সরকারকেই দিব। গণ অধিকার পরিষদের রাজনৈতিক লক্ষ্যটা কি থাকবে, এবং আমরা সাথে সাথে জানতে চাইবো যে আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কী ধরনের সম্পর্ক চাই গণ অধিকার পরিষদ? আমরা আসলে সকল দেশের সাথে আমরা সম্পর্ক চাই। কারণ কি? কারণ আমাদের যে পররাষ্ট্রনীতি সেটি হলো যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, মানে সবার সাথে আমরা সম্পর্ক চাই। দেখেন, আমরাও ভারতের সাথে সম্পর্ক চাই। কেমন সম্পর্ক? চীনের সাথে আমার যে সম্পর্ক, আমেরিকার সাথে আমার যে সম্পর্ক, ভারত বাংলাদেশের সাথে অবশ্যই সম্পর্ক রাখবে বা ভারতের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সরকার নিয়ে, বাংলাদেশের পলিসি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে পারবে না। চীন যেমনিভাবে কোনো হস্তক্ষেপ করে না, ভারতকেও বলবো যে আপনারা কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। অভ্যুত্থানের পরের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে অবশ্যই সবার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন আছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক থাকবে, একই সম্পর্ক ভারতের সাথে থাকবে। ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, ভারতের সাথে আমরা কোনো ধরনের টানাপোড়েন চাই না, ভারতের সাথে অবশ্যই আমরা বন্ধুত্ব চাই। সেই বন্ধুত্ব হতে হবে মর্যাদার, শ্রদ্ধার। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নাই। কিন্তু ভারত যদি মনে করে যে আমি প্রতিবেশী, আমি বাংলাদেশের তুলনায় 22 গুণ বড়, আমার জনসংখ্যা 1 লাখ আমার জনসংখ্যা আপনার 145 কোটি, আমি এখন দাদাগিরি করব, আমি বাহাদুরি করব, সেটি আসলে বাংলাদেশের জনগণ মানবে না। ভারতকে বলবো যে আপনারা জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন। আপনারা হাসিনাকে যেভাবে একনিষ্ঠভাবে আপনারা সমর্থন দিয়েছেন, সেজন্য আপনারা দুঃখ প্রকাশ করেন। অবশ্যই আপনারা প্রতিবেশী, আপনাদেরকে ইগনোর করার আমাদের কোনো সুযোগ নেই। আপনাদের সাথে আমরা যুদ্ধও চাই না, আপনাদের সাথে অবশ্যই আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকবে, আপনাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, অন্যান্য সকল সম্পর্ক থাকবে। শুধুমাত্র আপনারা আমাদের রাজনীতিকে কেন্দ্র করে কোনো ধরনের নাক গলাতে পারবেন না। আরও একটি বিষয় জানতে চাইবো যে কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টির সাথে জোট বাঁধছে কিনা। দেখেন, নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা এই পার্টিকে শুভকামনা জানাই। কিন্তু এই পার্টির কতিপয় নেতা ইতিমধ্যে গণ অধিকার পরিষদকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি গণ অধিকার পরিষদকে বিলুপ্ত করে নাগরিক পার্টিতে যোগদান করবেন, এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত গণ অধিকার পরিষদের সাথে এক ধরনের সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হয়েছে। যদিও পরবর্তীতে সেই ব্যক্তি হান্নান মাসুদ সাহেব, তিনি আরেকটি টক শোতে আমার সাথেই ছিলেন, সেখানে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু ইতিমধ্যে এই বক্তব্য সারা দেশে এবং আন্তর্জাতিক মহলে এমনভাবে ছড়িয়ে পড়েছে, এর মাধ্যমে গণ অধিকার পরিষদ কিন্তু ভুক্তভোগী হয়েছে। গণ অধিকার পরিষদকে নানান ধরনের এক ধরনের বলা যায় যে এক ধরনের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় অবশ্যই আমরা তাদের সাথে সম্পর্ক চাই। আমরা শুধু তাদের সাথে না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্ক চাই। কিন্তু আপনি যদি আমাকে ছোট করেন, আপনি যদি আমার দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে তো আপনি সম্পর্ক আমার সাথে করতে চাচ্ছেন না। আপনি যখন কমিটি গঠন করলেন, আপনি আপনার নেতাকর্মীদেরকে নিয়ে আপনি দল গঠন করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ভাগিয়ে আপনার কমিটি গঠন করতে হবে, এটি তো আসলে কোনোভাবেই কাম্য না। এবং সেই কাজটি তারা করেছে। তারা যে ধরনের তাদের যে
মানসিকতার পরিচয় দিয়েছে, এটি আমি মনে করি অত্যন্ত নিম্ন মানসিকতা। তারা গণ অধিকার পরিষদকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমি তাদেরকে বলবো যে গণ অধিকার পরিষদ অবশ্যই আপনাদের সাথে সম্পর্ক চাই, কিন্তু আপনারা গণ অধিকার পরিষদকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আমরা কি জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাকে ভাগিয়ে আনছি না? তাহলে আমাদের নেতাকর্মীদেরকে আপনারা টাকার প্রলোভন দেখিয়ে আসন ছেড়ে দিবেন, সেই প্রলোভন দেখিয়ে, এবং আপনাদের সরকার ক্ষমতায় রয়েছে, আপনারা এই করতে পারবেন, সেই করতে পারবেন, নানান ধরনের প্রলোভন দেখিয়ে আপনারা কেন আমাদের দলকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? দেখেন, যখন আপনার এরশাদ ক্ষমতায় ছিল, এরশাদ কী করেছে? ছাত্র দলের, ছাত্রলীগের, অন্যান্য দল বা সংগঠনের নেতাকর্মীদেরকে প্রলোভন দেখিয়ে কিন্তু ভাগিয়ে নিয়েছে। ছাত্র নেতাকে ধরে নিয়ে গিয়ে রাতে শপথ করিয়েছে, প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে। এরশাদ যে কাজ করেছিল, হাসিনা কি করেছে? হাসিনা একই কাজ করেছে। হাসিনা নির্বাচনের আগে বিভিন্ন দল ভেঙেছে, বিভিন্ন নেতাদেরকে আপনার বিভ্রান্ত করেছে, এমপি বানানোর প্রলোভন দেখিয়েছে। সেই একই কাজ যদি জাতীয় নাগরিক কমিটি করে, তাহলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে নাগরিক কমিটির পার্থক্য কোথায়? আমার কাছে তাদের এই ধরনের যে একটি চক্রান্ত গণ অধিকার পরিষদকে নিয়ে, এটি অত্যন্ত খারাপ লেগেছে। আমি মনে করি তাদের অবশ্যই এই বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করা দরকার। এখনও পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ভাগিয়ে নিল, কমিটিতে নাম দিল, সে বিষয়ে নাগরিক কমিটি এখনও পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, তাদের অবস্থান স্পষ্ট করেনি। আমি মনে করি সম্পর্ক তৈরির জন্য অবশ্যই তাদের এই অবস্থান স্পষ্ট করা দরকার। আমরা প্রত্যেকটা দলের সাথে সম্পর্ক তৈরি করতে চাই। তারা আমাদের সাথে একসময় রাজনীতি করেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাবেক হয়ে গেছেন যদিও তিনি, এবং আক্তার হোসেন আমাদের সাথে ডাকসু ইলেকশন করেছেন। আসিফ মাহমুদ আমাদের ছাত্র সংগঠন ঢাবি শাখার দায়িত্বে ছিলেন। তাদের অনেক নেতাকর্মী আমাদের সাথে সরাসরি কাজ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা তো তাদের শত্রু না, তাদের বিরুদ্ধে তো আমরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইনি। এই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা একসাথে কাজ করেছি, এবং আমরা তাদেরকে বারবার বলেছি যে তোমরা জাতির সামনে বীর হিসেবে নিজেদেরকে আবিষ্কার করার একটি সুযোগ এসেছে, আন্দোলনটা কাজে লাগাও। আমাদের অভিজ্ঞতা বলো, আমাদের সহযোগিতা বলো, আমরা সর্বোচ্চ দিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো। আমরা কিন্তু সেই কাজটি করেছি। আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে আমাদেরকে সহযোগিতা না করে উল্টো আমাদের ভাঙার এক ধরনের চেষ্টায় তারা মগ্ন হয়েছিল। যদিও আমি মনে করি যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যারা গিয়েছিল তারা পরবর্তীতে তাদের ভুল বুঝতে পেরে আবার তারা ফিরে এসেছে। আশা করি ভবিষ্যতে তারা গণ অধিকার পরিষদকে নিয়ে আর কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে বলে আমি মনে করি না। অনেকে বলছে যে নির্বাচনের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। আপনারা কি অন্তর্বর্তীকালীন এই সরকারের অধীনে নির্বাচন করতে চান কিনা? দেখেন, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস প্রধান হিসেবেই থাকবেন, এবং বাকি যে মুজিববাদী উপদেষ্টা রয়েছে, বিতর্কিত উপদেষ্টা রয়েছে, এবং বিভিন্ন অযোগ্য উপদেষ্টা রয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদেরকে এবং যারা নিরপেক্ষ তাদেরকে যুক্ত করা। এবং সেই সরকারের নাম আমি মনে করি যে অবশ্যই নিরপেক্ষ সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার নাম হতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ একটি মিড টাইমের জন্য তারা এসেছিল। তারা কি করলো, তাদের সেই অন্তরটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের কলুষিত। তারা আজকে কোনো দলকে আপন করছে, কোনো দলকে পর করছে, কোনো দলকে দূরে ঠেলে দিচ্ছে, আবার কোনো দলকে তারা আশীর্বাদ জানাচ্ছে। সেক্ষেত্রে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। আমি মনে করি যে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন তৈরি হবে, কারণ তারা ইতিমধ্যে তাদেরকে বিতর্কিত করে ফেলিয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেটি আমি মনে করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. মব, নারী নির্যাতন এবং ধর্ষণ বেড়েই চলেছে। সেক্ষেত্রে কী কী পদক্ষেপ আসলে এইগুলোকে সমাধান করতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এই সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আমরা দেখেছি যে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশনায় নানান ধরনের মব কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ধানমন্ডি 32 কিন্তু যে ভাঙচুর ঘটলো, সেক্ষেত্রে সরকারের কোনো উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষনে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে। আপনি ওইখানে আগুন লাগালেন, যখন সারা দেশে আগুন লাগা শুরু হয়ে গেল, আপনি বললেন যে নেভান, আগুন নেভানো শুরু করেন। আরেকজন উপদেষ্টা তিনি কিন্তু এই কথা বললেন। তো আমার কাছে মনে হয় যে সরকারই মূলত এই মব জাস্টিস শুরু করেছে, সরকারের উপদেষ্টারাই মব জাস্টিস শুরু করেছে, এবং এখন তারা এই মব জাস্টিস বন্ধ করতে চাচ্ছে। এটি আসলে এই মুহূর্তে থামানো খুব কঠিন হবে, যেহেতু সরকারের উপরে জনগণের আস্থা নাই, বিশ্বাস নাই, সরকারকে জনগণ ভয় পাচ্ছে না। তো সেক্ষেত্রে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর যে আরেকটি বিষয় যেটি আপনি বললেন, দেখেন, আসিয়ার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে এটি অত্যন্ত
দুঃখজনক। এই ধরনের ঘটনা কিন্তু প্রায়ই গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ঘটে থাকে। অনেক ঘটনা মিডিয়াতে আসে এবং অনেক ঘটনা মিডিয়াতে আসে না। এই যে আসিয়ার সাথে যে ধরনের ঘটনা ঘটলো, এই ঘটনা তো প্রায়ই ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, কিন্তু মিডিয়াতে আসার কারণে কিন্তু এই ঘটনাটা এইভাবে আলোচনায় এসেছে। আমি মনে করি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, সেটিকে আসলে ফাঁসির মাধ্যমে না। আমি মনে করি আমাদের পবিত্র কোরআনে যে কথা বলা আছে, যে শাস্তির কথা বলা আছে, সেই শাস্তি আমি মনে করি নিশ্চিত করা দরকার। সেটি হলো ধর্ষককে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু জনগণের মনের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি হবে, পরবর্তীতে এই অপরাধে আর কেউ আসলে নিমগ্ন হবে না। কিন্তু আপনি যদি গোপনে ফাঁসি দেন, তার ফাঁসি কিভাবে হচ্ছে, ভয়টা কিন্তু আসলে মানুষের মধ্যে সঞ্চার হচ্ছে না। তো সেক্ষেত্রে পবিত্র কোরআনে যেভাবে বলা আছে ওইভাবেই আমি মনে করি ধর্ষকের শাস্তি যদি দেওয়া যায়, নিশ্চিত করা যায় পাথর নিক্ষেপ করে, সেক্ষেত্রে ধর্ষণের ঘটনা আসলে কমতে পারে। আমি আগেই বলেছি যে ধর্ষককে অবশ্যই ভয় পাওয়াতে হবে, এবং শুধু ধর্ষক না, আপনার পটেনশিয়াল র্যাপিস্ট আছে না, তাদেরকেও তো ভয় পেতে হবে, যারা আসলে নারীকে উত্ত্যক্ত করে, ইফটিজার। এই জন্য আমি মনে করি যে ধর্ষণ যিনি করবে তার অবশ্যই প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে যেটি হবে যে ভয় পাবে, তো ভয় তো পাচ্ছে না, ভয় না পাওয়ার কারণেই তো একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এবং ধর্ষণের ঘটনা এমনও হয়ে থাকে যে আসলে মীমাংসা হয়ে যায়, বিয়ে করার বিনিময়ে কিন্তু সেটি মীমাংসা হয়। এই ধরনের ঘটনা ঘটে। আমি মনে করি যে ধর্ষণের ঘটনায় কোনো মীমাংসা না, একমাত্র তাকে মৃত্যু দণ্ড দিতে হবে, সেটি ফাঁসির মাধ্যমে না, সেটি প্রকাশ্যে পাথর নিক্ষেপ করার মাধ্যমে। তাহলেই কিন্তু ভয় পাবে, এবং ধর্ষণের ঘটনা ঘটানোর ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের কিন্তু বারবার ভাববে যে আমি এই কাজটি করব কিনা। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য।